আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে লীরা কমার্স একাডেমিতে স্বাগতম। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে ভিডিওতে থাকছে আমাদের সৃজনশীল 4। আমাদের এই পর্যন্ত উদাহরণের অঙ্কগুলো আমরা কমপ্লিট করেছি এবং আস্তে আস্তে সৃজনশীলের অঙ্কগুলোও আমরা কমপ্লিট করব। আগের ভিডিওগুলোতে আমি সৃজনশীল 2 এবং সৃজনশীল 3 করিয়েছি তোমাদের। সো আজকের ভিডিওটা আমি শুরু করছি উদাহরণ 4 দিয়ে, এবং এই একই ভিডিওতে আমি ফুল কমপ্লিট উদাহরণ 4 এর অঙ্কটা তোমাদের করিয়ে ফেলবো। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। উদাহরণ 4-এ আছে আমাদের পিয়ন্তি এন্টারপ্রাইজের 2017 সালের 31শে ডিসেম্বর তারিখে রাওয়া মিল ও অন্যান্য তথ্যাদি নিম্নরূপ। তার মানে আমরা জানি আমাদের ফার্স্টেই যে কোনো অঙ্ক করার আগে আমাদের কি দেখতে হবে, যে অঙ্কের ডেটটা কি আর মানে সালটা কি আর ডেটটা কত, তাই না? তো আমার এই অঙ্কের সাল হচ্ছে 2017 31শে ডিসেম্বর। ঠিক আছে, তার মানে আমাদের এই অঙ্কটা হচ্ছে পুরা 2017 সালে জানুয়ারি 1 তারিখ থেকে নিয়ে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত অঙ্ক। এখন যদি কোনো ক্যালকুলেশন আসে, অবশ্যই আমাদের এই এক বছর হিসাবকালের মধ্যেই সবকিছু ক্যালকুলেশন করে অঙ্কটা করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো প্রথম এন্ট্রি দেওয়া আছে মূলধন। মূলধন আমরা জানি মূলধন আমাদের মালিকানা সত্ত্ব বিবরণীতে যাবে। বিক্রিত পণ্যের ব্যয়, পয়েন্ট টু বি নোটেড, আমরা কিন্তু কখনো বিক্রিত পণ্যের ব্যয় এভাবে রাও মিলে পাইনি, বাট এই অঙ্কে আমাদের দেওয়া আছে বিক্রিত পণ্যের ব্যয়। আমরা সবাই জানি বিশদ আয় বিবরণী করতে গেলে আমরা কি করি, বিক্রয় থেকে আমরা বাদ দেই, বাদ বিক্রিত পণ্যের ব্যয়, তাই না? বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে কি কি থাকে? প্রারম্ভিক মজুদ পণ্য, ক্রয়, তারপর এখানে আরো অনেক কিছু প্লাস মাইনাস, দেন পরিবহন, আমদানি শুল্ক, ব্লা ব্লা ব্লা, এগুলা হয়ে ওখান থেকে আমরা বাদ দেই সমাপনী মজুদ পণ্য। তারপরে গিয়ে আমরা কি পাই? বিক্রিত পণ্যের ব্যয়টা কি আমরা পাই। ধরো এখানে একটা আনুমানিক 10,000 বা যাই হোক ধরে নাও। তো এই যে বিক্রিত পণ্যের ব্যয়টা যখন আমরা অঙ্ক করতে যাই, তখন আমরা কি করি, বিশদায় বিবরণীতে বিক্রয় থেকে বাদ বিক্রিত পণ্যের ব্যয় দিয়ে, মানে বিক্রিত পণ্যের যে অ্যামাউন্টটা সেটা ক্যালকুলেশন করে আমরা কি বের করি সব সময়, তাই না? বাট এই অঙ্কে আমাদের কি বিক্রিত পণ্যের ব্যয় সরাসরি মানে দিয়ে দেওয়া আছে 1,52,000 টাকা। তার মানে এই যে 1,52,000 টাকা, এই টাকাটাই হচ্ছে আমার বিক্রিত পণ্যের ব্যয়। এবং আমাদের আগের অঙ্কগুলোর মতো এভাবে ক্যালকুলেশন করে কি বিক্রিত পণ্যের ব্যয় বের করার কোনো প্রয়োজন নেই। আমরা সরাসরি বিক্রয় থেকে কি বাদ বিক্রিত পণ্যের ব্যয়টা দিয়ে দিতে পারবো। তাহলে আমি আশা করি আমরা এই যে এন্ট্রিটা, এটা আমরা বুঝতে পেরেছি। তারপর দেখো সমাপনী মজুদ পণ্য, আমাদের রাও মিলে সমাপনী মজুদ পণ্য দেওয়া আছে। তারপর দেখো বিক্রয়, বিক্রয়টা আমরা জানি বিশদায় বিবরণীতে যাবে। বিক্রয় দিয়ে আমরা যে এন্ট্রি স্টার্ট করি সেখানে 10% বিনিয়োগ। দেখো এখানে 10% বিনিয়োগ বলে দেওয়া আছে। আমরা একটু বোর্ডের দিকে তাকাই। 10% বিনিয়োগ বলা হয়েছে। 10% বিনিয়োগ কত টাকা? 1,20,000 টাকা। তার মানে আমাদের এই যে পার্সেন্টেজটা দেওয়া আছে, তার মানে অবশ্যই আমাদের ধরে নিতে হবে বিনিয়োগের উপর কি আমাদের সুদ আছে। তার মানে বিনিয়োগের সুদ কত পার্সেন্ট হবে? 10% হবে। দ্যাট মিনস আমরা 1,20,000-এর উপর 10% কি সুদ ধরবো। যখন আমরা 1,20,000-এর মধ্যে 10% সুদ ধরি, তখন একটা শূন্য বাদ দিলে কত টাকা হয়? 12,000 টাকা। এই যে 12,000 টাকাটা, এটাই হচ্ছে কি আমাদের বিনিয়োগের সুদ। বিনিয়োগের সুদ। আমরা জানি বিনিয়োগের সুদ কোথায় যায়? বিনিয়োগের সুদ যাচ্ছে আমাদের অপরিচালন আয়তে, বিশদায় বিবরণী অপরিচালন আয়তে যাবে। তারপর আবার এই বিনিয়োগের সুদটা কিন্তু আমাদের চলতি সম্পদ হিসেবে আর্থিক অবস্থা বিবরণীতে যাবে। এখন যেহেতু এটা আমাদের সমন্বয় এন্ট্রি দেওয়া নেই, তার মানে এই না এই জিনিসটা আমাদের কি দুইবার যাবে না, এটা অবশ্যই আমাদের দুইবার যাবে। এটাকে আমরা সমন্বয় এন্ট্রি হিসেবেই কি দেখব। তাই এই যে 10% বিনিয়োগ আমাদের বলে দেওয়া হলো, এই 10% বিনিয়োগ আমরা ফার্স্টে অপরিচালন আয় হিসেবে বিশদায় বিবরণীতে দেখাবো, এবং সেকেন্ড টাইম আর্থিক অবস্থা বিবরণীতে চলতি সম্পদ হিসেবে আমরা দেখাবো। কত টাকা দেখাবো? 12,000 টাকা আমরা দেখাবো। ঠিক আছে, আশা করি আমরা বিনিয়োগের ক্যালকুলেশনটা কিন্তু
বুঝতে পেরেছি। তারপর দেখো বেতন ও সম্মানী, বেতন ও সম্মানী, বেতন কোথায় যায়? পরিচালন ব্যয়তে যায়, এটা সরাসরি পরিচালন ব্যয়তে চলে যাবে। প্রশিক্ষণ ভাতা, প্রশিক্ষণ ভাতা এটাও আমার কি হবে? এটাও আমার চলে যাবে হচ্ছে পরিচালন ব্যয়তে। দেখো শুধুমাত্র যদি প্রশিক্ষণ হয়, শুধুমাত্র প্রশিক্ষণ দেওয়া থাকলে সেটা হচ্ছে আমাদের আয়, যে আমরা ইন্টার্নশিপ, প্রশিক্ষণের ইংলিশ ওয়ার্ডটা হচ্ছে ইন্টার্নশিপ। যখন আমরা কোনো কোম্পানিতে ইন্টার্নশিপ হিসেবে নিয়োগ হই বা আমাদের কোম্পানি অনবোর্ড করে ইন্টার্নশিপ হিসেবে, তখন দেখা যায় যে আমরা কি একটা মাস শেষে একটা পারিশ্রমিক পেয়ে থাকি, একটা সম্মানই পেয়ে থাকি। তাই প্রশিক্ষণ, শুধুমাত্র যদি প্রশিক্ষণ দেওয়া থাকে সেটা আমাদের আয়, তো তখন আমরা কি করি? অবশ্যই এটা অপরিচালন আয়তে নিব। আর যেহেতু এটা প্রশিক্ষণ ভাতা দেওয়া আছে, ভাতা মানে এটা কি আমি দিয়েছি, আমার কোম্পানিতে আমি ইন্টার্ন নিয়োগ করেছি এবং তাকে কি মাস শেষে একটা যে অ্যামাউন্ট, সে টাকাটাকে আমি দিচ্ছি, তাই এটা অবশ্যই আমাদের কি পরিচালন ব্যয়। তারপর দেখো আসবাবপত্র, আসবাবপত্র আমরা জানি এটা আমাদের দীর্ঘমেয়াদী সম্পদ। তারপর দেখো মানে আসবাবপত্রটা কিন্তু চলে যাবে আর্থিক অবস্থা বিবরণীতে। কমিশন, দেখো কমিশনের দুইটা টাকা দেওয়া আছে, একটা হচ্ছে তার মানে কমিশন প্রদান 7,200 টাকা, আরেকটা হচ্ছে কমিশন প্রাপ্তি 4,000 টাকা। কমিশন প্রদানটা এটা অবশ্যই পরিচালন ব্যয়, ঠিক আছে। কমিশন প্রদান এটা হচ্ছে আমার পরিচালন ব্যয়, আর হচ্ছে কমিশন প্রাপ্তি এটা হচ্ছে আমার অপরিচালন আয় পোর্শনে যাবে, ঠিক আছে। তারপর দেখো প্রাপ্ত বার্তা, প্রাপ্ত বার্তা তার মানে আমরা বার্তা পেয়েছি, এটাও কি আমার অপরিচালন আয়, ঠিক আছে। তারপর দেখো প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব মানে কি? পাওনাদার, পাওনাদার কোথায় যাবে? চলতি দায়, পাওনাদার চলতি দায়, পাওনাদার যাবে আর্থিক অবস্থা বিবরণী চলতি দায় পোর্শনে, ঠিক আছে। এখন আসো, এখন আমাদের রেওয়া মিলের এন্ট্রি কোনটা কোথায় গেল আমরা কিন্তু এটা দেখে ফেললাম। এখন আমরা সবাই জানি যে রেওয়া মিলের এন্ট্রি একবার যায়, তাই একবার কোথায় কোথায় যাবে আমরা এটা জানি। এর পরবর্তীতে হচ্ছে আমাদের সমন্বয়, সমন্বয় এন্ট্রি দুইবার যায়। তাহলে চলো আমরা দেখি সমন্বয় এন্ট্রি গুলো দুইবার কোথায় কোথায় যাবে। এখন দেখো এখানে 4 মাসের বেতন ও সম্মানী বকেয়া রয়েছে, 4 মাসের বেতন ও সম্মানী বকেয়া রয়েছে, ঠিক আছে। আমরা একটু বোর্ডের দিকে তাকাই, দেখো বেতন আর সম্মানের কথা বলা হয়েছে, তাই না? তাহলে আমরা দেখি আমাদের রেওয়া মিলে বেতন ও সম্মানী দিয়ে একটা অ্যামাউন্ট দেওয়া আছে, কত টাকা? 72,000 টাকা, 72,000 টাকা। এটার পাশে কোনো ডেট দেওয়া নেই, ঠিক আছে, কোনো ডেট দেওয়া নেই, বা কি বলে এখানে আবার সমন্বয় এটাও বলা নেই যে 4 মাসের বেতন ও সম্মানী এত টাকা বকেয়া আছে, টাকাটা কত টাকা বকেয়া আছে এটা সরাসরি কি আমাদের বলা নেই। তাই এই যে আমরা জানি আমাদের অঙ্ক কত বছরের? 1 বছরের অঙ্ক, আমরা কি 1 বছরের অঙ্ক করি, তাই না? 1 বছর সমান সমান কি 12 মাস, 1 বছর 12 মাস। এখন আমাকে কি বললো? 4 মাসের বেতন বকেয়া আছে, বকেয়া মানে কি 4 মাসের বেতন কি দেয়নি। তার মানে যদি 4 মাসের বেতন বকেয়া থাকে, এই 4 থেকে 12 পর্যন্ত বিয়োগ করলে আমরা পাচ্ছি কত? 8 মাস। তাহলে এই যে 8 মাস, এই 8 মাসের টাকাটা হচ্ছে তোমার 72,000 টাকা। 8 মাসের টাকা কি আমার 72,000 টাকা, আর বাকি 4 মাসের টাকাটা কি আমার বকেয়া আছে। এখন ক্যালকুলেটর হাতে নিয়ে দেখো, আমাদের যদি 72,000 টাকা 8 মাসের বেতন হয়, তার মানে 8 দিয়ে ভাগ করে আমি প্রত্যেক মাসে কত হাজার টাকা করে পেয়েছি? 9,000 টাকা করে পেয়েছি। তাহলে আমরা প্রত্যেক মাসে যদি 9,000 টাকা করে পাই, 72,000 কে আমি ভাগ 8 দিচ্ছি, কারণ প্রত্যেক মাসে আমার বেতন আমি পাচ্ছি 9,000 টাকা করে, আর আমার বকেয়া আছে 4 মাসে। তার মানে এই যে 9,000 টাকাকে আমি 4 দিয়ে গুণ করব, তাহলে 4 দিয়ে গুণ করলে আমি পাচ্ছি কত? 36,000 টাকা। এই যে 36,000 টাকা, এটাই হচ্ছে আমার বকেয়া কি অ্যামাউন্টটা। তার মানে বেতন ও সম্মানী লিখে আমরা এভাবে করে লিখবো যে বেতন ও সম্মানী 72,000 টাকা, তার সাথে যোগ দিব বকেয়া,
বকেয়া কিন্তু আমাদের 4 মাসের বলা ছিল। বকেয়া কত টাকা? 36,000 টাকা। এই যে 36,000 টাকা, তাহলে আমরা এই যে 36,000 এর সাথে 72,000 যদি যোগ করি তাহলে 1,08,000 টাকা। আউটার কলামে আমরা টোটাল বেতন আর সম্মানের অ্যামাউন্ট নিয়ে যাব 1,08,000 টাকা। তাহলে আমরা আশা করি এটা আমরা বুঝতে পেরেছি যে আমাদের বেতন আর সম্মানের এন্ট্রি গুলো কিভাবে কাজ করবে। তার মানে এই যে বকেয়া বেতন আছে, বকেয়া বেতন তার মানে কি? এটা আমার একটা দায়, তাই না? বকেয়া বেতন একবার আমার বিশদ বিবরণীতে পরিচালন ব্যয়, বেতন ও সম্মানী দিয়ে বকেয়া লিখে এই টাকাটা লিখে দিব। আউটার কলামে 1,08,000 টাকা যাবে। আর এই 36,000 টাকাটা আরেকবার কি আমার আর্থিক অবস্থা বিবরণীতে চলতি দায় হিসেবে এই টাকাটা নিয়ে যাব আমরা। ঠিক আছে? তারপর দেখো আসবাবপত্রের অবচয় ধরতে হবে কত টাকা? 10% ধরতে হবে। তার মানে আসবাবপত্র আমার দেওয়া ছিল হচ্ছে 1,00,000 টাকা। 1,00,000 টাকার 10% হয় কত? 10,000 টাকা। তার মানে আসবাবপত্রের অবচয় আমরা পরিচালন ব্যয়তে নিয়ে যাব এবং পরবর্তীতে আর্থিক অবস্থা বিবরণী যখন দীর্ঘমেয়াদী সম্পদে আসবাবপত্র লিখবো, সেখান থেকে আমি আবার অবচয়টা কি আসবাবপত্র থেকে বাদ দিয়ে নিব। বাদ দিয়ে নিয়ে বাকি টাকাটা আউটার কলামে নিয়ে গেলেই আমাদের সমন্বয় এন্ট্রি যে 2 বার যায় এটা কি পূরণ হবে। তারপর দেখো প্রাপ্য কমিশন 4,000 টাকা, যেটা হিসাবভুক্ত হয়নি। প্রাপ্য কমিশন আমরা দেখো আমাদের কমিশনের একটা পোর্শন আছে যে প্রাপ্ত কমিশন আমাদের ছিল 4,000 টাকা। আবার বলেছে প্রাপ্য কমিশন 4,000 টাকা হিসাবভুক্ত হয়নি। তার মানে এটা এক্সট্রা 4,000 টাকা যেটা এখনো হিসাবভুক্ত হয়নি। তার মানে যখন আমরা পরিচালন ব্যয়তে প্রাপ্ত কমিশন লিখে 4,000 টাকা লিখবো, তখন সেখানে লিখবো যে অলিখিত প্রাপ্য কমিশন বা হিসাবভুক্ত হয়নি প্রাপ্ত কমিশন লিখে 4,000 টাকা লিখবো এবং বাকি 8,000 টাকাটাকে আমরা আউটার কলামে নিয়ে যাব। ঠিক আছে? তারপর আমাদের এই যে প্রাপ্ত কমিশনের হিসাবটা, প্রাপ্ত কমিশনটা আমরা আবার দেখাবো হচ্ছে চলতি সম্পদে। চলতি সম্পদে যে পোর্শনটা, এই যে সমন্বয়ের যে পোর্শনটা 4,000 টাকা হিসাবভুক্ত হয়নি, এটাকে আমরা আরেকবার আর্থিক অবস্থা বিবরণী চলতি সম্পদে নিয়ে যাব। তাহলে দেখো আমরা কিন্তু অলরেডি রাওয়ামিল এবং সমন্বয়ের এন্ট্রি গুলো কোনটা কোথায় যাবে এবং কোনটার ক্যালকুলেশন কি রকম হলো আমরা জানতে পারলাম। তাহলে আমরা খুব সহজেই এই অঙ্কটা সলভ করে ফেলতে পারবো। চলো 1 নম্বরে চলে যাওয়া যাক। আমি অলরেডি বোর্ডে লিখে রেখেছি যে উপযুক্ত তথ্য হতে মোট মুনাফা বা ক্ষতি নির্ণয় করো। ঠিক আছে? উপযুক্ত তথ্য হতে আমি সৃজনশীল 4 ক নাম্বার দিয়ে লিখেছি যে উপযুক্ত তথ্য হতে মোট মুনাফা বা ক্ষতি নির্ণয় করা হলো। আমরা জানি মোট মুনাফা বা ক্ষতি নির্ণয় করতে হলে আমাদের কি কি করা লাগে? বিক্রয় থেকে বাদ বিক্রিত পণ্যের কি ব্যয়, বাদ বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলেই আমরা মোট মুনাফা বা ক্ষতিটা কি পেয়ে থাকি। তার মানে এই অঙ্কে আমার এত কিছু করার কি প্রয়োজন নেই, তাই না? এই অঙ্কে আমাদের অলরেডি রাওয়া মিলে বিক্রিত পণ্যের ব্যয়ের যে অ্যামাউন্টটা সেটা দিয়ে দেওয়া আছে। তার মানে আমার বিক্রিত পণ্যের ব্যয় বের করতে হলে ফার্স্টে কি দরকার? বিক্রয় দরকার। তাহলে আমি বিক্রয় দিয়ে লিখতেছি। দেখি তো আমাদের বিক্রয় কত দেওয়া ছিল। আমাদের বিক্রয় দেওয়া ছিল 3,25,000 টাকা। তাহলে আমি এখানে সুন্দর করে 3,25,000 টাকা লিখলাম। বিক্রয় থেকে আমরা বাদ দিব, বাদ বিক্রিত পণ্যের ব্যয়। যেহেতু আমাদের এই অঙ্কে সরাসরি বিক্রিত পণ্যের ব্যয় 1,52,000 টাকা দেওয়া আছে, তাই আমরা কোন রকম আদার্স ক্যালকুলেশন ছাড়াই 1,52,000 টাকাটা কি সরাসরি এখানে বসিয়ে দিলাম। এবং আমরা এখন দেখবো 3,25,000 থেকে 1,52,000 টাকা চলে গেলে থাকছে 1,73,000 টাকা। এই যে 1,73,000 টাকা এটা কি প্লাস ফিগারে আছে। প্লাস ফিগারে থাকার কারণে এটা হচ্ছে আমাদের মোট মুনাফা। এটাই হচ্ছে কি আমাদের মোট মুনাফা। যদি অ্যামাউন্টটা মাইনাস ফিগারে থাকতো তাহলে আমরা লিখে দিতাম এটাকে মোট ক্ষতি। তাহলে দেখো খুব সহজেই আমরা ক নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা কি সলভ করে ফেললাম। তোমরা সবাই আমার সাথে সাথে অঙ্কটা করে ফেলো বা একটা স্ক্রিনশট নিয়ে রাখো। এন্ড প্লিজ শুধু স্ক্রিনশট নিয়ে রাখলেই হবে না, অবশ্যই অবশ্যই অঙ্কগুলো কিন্তু তোমাদের খাতায় তুলে রাখতে হবে।
তাহলে দেখো আমাদের ক নাম্বারটা অলরেডি সলভ। আমি তোমাদের এখন করাবো হচ্ছে খ নাম্বারটা সলিউশন, ঠিক আছে? ওকে, এখন দেখো খ নাম্বারে আমাদের কি করতে বলা হয়েছে। খ নাম্বারে বলা হয়েছে মোট মুনাফা 1,73,000 টাকা ধরে বিশদায় বিবরণী প্রস্তুত করো। যেহেতু আমরা কিন্তু ক নাম্বারেও আমাদের মোট মুনাফা 1,73,000 টাকাই পেয়েছিলাম। তাই এই যে কথাগুলো লেখা না, এগুলো কিন্তু তোমাদের কনফিউজ করে দেওয়ার জন্য অনেক সময় লিখে দিতে পারে। তাই এগুলোর দিকে খেয়াল করবা না, যেভাবে প্রশ্নে দেওয়া আছে জাস্ট সেভাবে অঙ্ক করে যাবা, ঠিক আছে? এখানে যেহেতু আমাকে বলেছে মোট মুনাফা 1,73,000 টাকা ধরে বিশদায় বিবরণী প্রস্তুত করো, তাই আমি খ নাম্বার লিখে টিয়ন্তি এন্টারপ্রাইজ বিশদায় বিবরণী 31শে ডিসেম্বর 2017 সালের সমাপ্ত বছরের জন্য প্রস্তুতকৃত দিয়ে কি টেবিলটা করে ফেলেছি। এবং মোট মুনাফা ব্র্যাকেটে প্রশ্নের প্রদত্ত এই জন্যই লিখেছি কারণ এটা আমাদের প্রশ্নে বলা ছিল তাই। তাহলে মোট মুনাফা 1,73,000 টাকা। আমরা জানি মোট মুনাফা থেকে আমাদের বাদ দিতে হয় পরিচালন ব্যয়। তাহলে আমরা সুন্দর করে এখানে লিখবো বাদ পরিচালন ব্যয়। এখন আমরা দেখব আমাদের অঙ্কে কি কি পরিচালন ব্যয় ছিল সেগুলো লিখে ফেলবো। ফার্স্টে আমরা লিখবো বেতন ও সম্মানী। ফার্স্টে আমরা লিখছি বেতন ও সম্মানী। বেতন ও সম্মানী কত টাকা দেওয়া ছিল? 72,000 টাকা দেওয়া ছিল। তাহলে আমরা এখানে ইনার কলামে 72,000 টাকা দিয়ে লিখলাম বেতন। বেতন ও সম্মানী 72,000 টাকা। আমাদের বলা হয়েছিল যে আমাদের 4 মাসের বেতন কি বকেয়া আছে। 4 মাসের বেতন আমাদের বকেয়া আছে। তার মানে বাকি যে 8 মাস, সেই 8 মাসের বেতন আমি দিয়েছি কত টাকা? 72,000 টাকা দিয়েছি। 72,000কে আমি যখন 8 দিয়ে ভাগ করি তখন এই যে এভাবে করে আমরা ক্যালকুলেশনটা করব। 72,000 8 দিয়ে ভাগ করব, আর 4 মাসের বেতন বকেয়া আছে তাই 4 দিয়ে কি আমরা গুণ করব। তাহলে এভাবে করে আমি 72,000কে 8 দিয়ে ভাগ করলাম আর 4 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি কি 36,000 টাকা। তার মানে এই 72,000 টাকা প্লাস 36,000 টাকা মিলে হচ্ছে 1,08,000 টাকা। এই যে 1,08,000 টাকা এটাই হচ্ছে আমার টোটাল বেতন ও সম্মানী, ঠিক আছে? তারপরে আমরা চলে যাব প্রশিক্ষণ ভাতা। দেখো প্রশিক্ষণ ভাতাটা এটা আমরা সরাসরি নিয়ে যাব কারণ এটার সাথে আমাদের আর কোনো ক্যালকুলেশন নেই, তাই প্রশ্নে যেটা দেওয়া আছে সেটাই আমরা লিখে ফেলবো। প্রশিক্ষণ ভাতা আমাদের প্রশ্নে দেওয়া ছিল 18,800 টাকা। তাহলে আমরা সরাসরি এখানে 18,800 টাকা লিখে ফেলতেছি। তারপর দেখো আমাদের অঙ্কে ছিল কমিশন প্রদান, ঠিক আছে? কমিশন প্রদান যেটা ডেবিট পাশে দেওয়া ছিল আমরা সেটাই এখানে লিখছি। কমিশন প্রদান ডেবিট পাশে দেওয়া ছিল আমাদের 7,200 টাকা, তাই 7,200 টাকা আমি এখানে লিখে ফেলতেছি। তারপর দেখো আমাদের অঙ্কে বলা ছিল সমন্বয়ে বলা ছিল পত্রের উপর অবচয় কত টাকা? 10% অবচয় ধরতে হবে। তার মানে আমরা লিখবো আসবাবপত্রের অবচয়। আমাদের আসবাবপত্র ছিল 1,00,000 টাকা। তাহলে দেখো আমরা সুন্দর করে ব্র্যাকেট এভাবে লিখে দেখাই দিব যে 1,00,000 টাকার 10%, 1,00,000 টাকার 10% আমার হচ্ছে কত টাকা? 10,000 টাকা। তাহলে এখানে আমরা সরাসরি 10,000 টাকা কি লিখে ফেললাম। এখন দেখো আমাদের এই 1 2 3 4 এই 4টা বাদে আমাদের আর কোনো কিন্তু পরিচালন ব্যয় এই অঙ্কে ছিল না, তাই না? তাই আমরা কি করব, এই যে পরিচালন ব্যয় যেগুলো পেয়েছি এগুলো সবগুলোকে আমরা যোগ করে নিব। তাহলে সবাই ক্যালকুলেটর হাতে নাও। দেখো 1,08,000 সাথে 18,800, 7,200 আর হচ্ছে 10,000, টোটাল হচ্ছে 1,44,000 টাকা। এই যে 1,44,000 টাকা এটা কি আমাদের বাদ দিব, তাই না? মোট মুনাফা থেকে বাদ যাবে পরিচালন ব্যয়। তাহলে মোট মুনাফা ছিল আমার 1,73,000 টাকা। এখান থেকে আমি যখন 1,44,000 টাকা বাদ দিচ্ছি তাহলে আমি পেয়ে যাচ্ছি কত হাজার টাকা? 29,000 টাকা। আর এই 29,000 টাকাটাই হচ্ছে আমার এই অঙ্কের পরিচালন মুনাফা। তাহলে আমি এখানে হাইলাইটার দিয়ে লিখে দিচ্ছি যে পরিচালন মুনাফা হচ্ছে আমরা পেয়ে গেলাম 29,000 টাকা, ঠিক আছে? এখন পরবর্তী ধাপে আমাদের আর কিছু করার থাকে না, এটার সাথে আমরা যোগ করব অপরিচালন আয় যেগুলো আমাদের প্রশ্নে থাকবে।
আর বাদ দিয়ে দিব কি আমরা অপরিচালন ব্যয়গুলো। তাহলে আমরা দেখো যোগ অপরিচালন আয় লিখে টাইটেলটা লিখলাম। এখন আমরা প্রশ্নে তাকিয়ে দেখি যে আমাদের কি কি অপরিচালন আয় প্রশ্নে দেওয়া ছিল। আমাদের দেখো অপরিচালন আয়ের মধ্যে ফার্স্টে আমরা লিখবো বিনিয়োগের সুদ। বিনিয়োগের সুদ আমাদের কিন্তু রাওয়া মিলে দেওয়া ছিল যে 10% বিনিয়োগ, তাই না? তার মানে সেই 10%টাকেই আমরা বিনিয়োগের সুদ ধরতে হবে। 1,20,000 ছিল, তাই 1,20,000-এ কত পার্সেন্ট? 10%। 10% হয়ে যাচ্ছে আমার 12,000 টাকা। বিনিয়োগের সুদ আমরা পেয়ে গেলাম কত? 12,000 টাকা। তারপর দেখো আমরা লিখবো কমিশন প্রাপ্তি। কমিশন প্রাপ্তি আমাদের একটা ছিল প্রদান, সেটা আমরা পরিচালন ব্যয়তে দেখিয়েছি। আর কমিশন প্রাপ্তি সেটা হচ্ছে 4,000 টাকা। ইনার কলামে এই জন্যই লিখলাম কারণ রাওয়া মিলে কমিশন প্রাপ্তি 4,000 টাকা দেওয়া ছিল, তাই এটা আগে লিখে নিলাম। তার সাথে আমরা যোগ করব আরেকটা সমন্বয় বলা ছিল যে 4,000 টাকার কমিশন, সেটা কি হিসাবভুক্ত হয়নি, তাই এটাকে আমরা অলিখিত কমিশন দিয়ে, যেহেতু লিপিবদ্ধ হয়নি তাই অলিখিত কমিশন দিয়ে এই টাকাটাকে কি যোগ করে নিব। তার মানে 4,000 যোগ করে আমরা পাচ্ছি কত টাকা? 8,000 টাকা। এখন দেখো আমাদের আরেকটা এন্ট্রি ছিল রাওয়া মিলে প্রাপ্ত বাট্টা, তাই আমরা এখানে প্রাপ্ত বাট্টা দিয়েও সরাসরি লিখে নিব কত টাকা? 11,000 টাকা। আমরা এই অঙ্কে 3টা অপরিচালন আয় পেলাম, ঠিক আছে? তো এই তিনটাই কি আমরা এখন যোগ করব, ঠিক আছে? 12,000, 8,000 আর হচ্ছে 11,000, টোটাল হচ্ছে আমাদের 31,000। তাহলে এই যে 31,000টা, এটাকে আমরা এ পাশে নিয়ে আসলাম। আমরা জানি পরিচালন মুনাফার সাথে যোগ অপরিচালন আয় হবে, তার মানে এই যে 31,000 টাকাটা আর উপরে পরিচালন আয় 29,000 টাকা যোগ করে আমরা পাচ্ছি কত? 60,000 টাকা। এই যে 60,000 টাকা আমরা পেলাম, এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের নেট মুনাফা। তাহলে আমরা কিন্তু খুব সহজেই খ নাম্বার অঙ্কটা কি সলিউশন করে ফেললাম। তাহলে দেখো আমাদের নেট মুনাফা পেয়ে গেলাম কত? 60,000 টাকা। তাহলে খ নাম্বার সলভ, এন্ড সবাই প্লিজ স্ক্রিনশট নিয়ে রাখো, আমি এটা মুছে গ নাম্বারটা আবার করাবো, ঠিক আছে? তাহলে দেখো গ নাম্বারে কি বলা হয়েছে। গ নাম্বারে বলা হয়েছে নেট মুনাফা 60,000 টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। এখন আমরা বোর্ডে দেখো গ নাম্বার দিয়ে লিখেছি পিয়ন্তি এন্টারপ্রাইজ আর্থিক অবস্থার বিবরণী 31শে ডিসেম্বর 2017 সালের সমাপ্ত বছরের জন্য কি প্রস্তুতকৃত। আমরা জানি মোট সম্পদ ইকুয়াল টু মোট দায় হলে কি আমাদের আর্থিক অবস্থা বিবরণী কি কমপ্লিট হয়, তাই না? তাহলে মোট সম্পদের মধ্যে আমাদের ফার্স্টে কি থাকছে? চলতি সম্পদ গুলো থাকছে। তাহলে আমরা আগে লিখে নিই যে আমাদের এই অঙ্কে চলতি সম্পদ গুলো কি কি ছিল। তাহলে দেখো আমাদের চলতি সম্পদের ফার্স্টে কি কি থাকছে আমরা দেখি। আমাদের চলতি সম্পদের ফার্স্টে থাকছে কমিশন প্রাপ্তি, ঠিক আছে? কমিশন প্রাপ্তি এটা হচ্ছে যে অলিখিত পোর্শনটা আমরা কি লিখিনি, সেটা এই 4,000 টাকাটা হচ্ছে এই জন্য এখানে আসতেছে সেকেন্ড টাইম। এবং পরবর্তীতে আমরা লিখবো বিনিয়োগের সুদ। আমরা জানি বিনিয়োগের সুদ ছিল আমাদের 15%, 1,20,000-এর 12,000 টাকা। তাহলে বিনিয়োগের সুদ এটা কি আমার চলতি সম্পদ, কারণ এই যে 12,000 টাকাটা এটা কি আমরা প্রত্যেক মাসে পাচ্ছি, তাই এটা আমাদের চলতি সম্পদ। তারপর আমাদের অঙ্কে দেওয়া ছিল কিন্তু সমাপনী মজুদ পণ্য, রাওয়া মিলে দেওয়া ছিল, তাই আমরা ওখান থেকে নিয়ে আসলাম সমাপনী মজুদ পণ্য। কত টাকা দেওয়া ছিল? সমাপনী মজুদ পণ্য দেওয়া ছিল 58,000 টাকা। এই যে 58,000 টাকাটা আমরা এখানে লিখে নিলাম। আমাদের এই অঙ্কে আর কোনো চলতি সম্পদ ছিল না, তাই আমরা এটা এই তিনটা যোগ করে নেই। দেখো 4,000, 12,000, তারপর হচ্ছে 58,000, টোটাল হচ্ছে আমাদের 74,000 টাকা। তাহলে এই 74,000 টাকাটা হচ্ছে আমাদের চলতি সম্পদ, ঠিক আছে? তারপর দেখো চলতি সম্পদের পর আমরা লিখবো স্থায়ী সম্পদ, ঠিক আছে? স্থায়ী সম্পদ আমাদের কি ছিল? আসবাবপত্র ছিল, তাই না? স্থায়ী সম্পদ
স্থায়ী সম্পদ দিয়ে আমরা লিখবো আসবাবপত্র। আসবাবপত্র আমাদের ছিল 1,00,000 টাকা। আসবাবপত্র ছিল, এই পাশে লিখি 1,00,000 টাকা। এখান থেকে আমরা বাদ দিব হচ্ছে অবচয় 10,000 টাকা। আমাদের আসবাবপত্রের উপর 10% অবচয় ছিল, অবচয় 10,000 টাকা বাদ দিব, তাই অবশ্যই ব্র্যাকেট দিয়ে নিব, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে যদি 10,000 বাদ দিই তাহলে বাকি 90,000 টাকাটা আমার যাচ্ছে আউটার কলামে। তারপর আমাদের এই অঙ্কে ছিল দীর্ঘমেয়াদী বিনিয়োগ, তাই না? তাহলে দীর্ঘমেয়াদী বিনিয়োগ দিয়েও আমরা একটা হাইলাইট দিয়ে লিখবো দীর্ঘমেয়াদী বিনিয়োগ। দীর্ঘমেয়াদী বিনিয়োগে আমাদের কি ছিল? দীর্ঘমেয়াদী বিনিয়োগে ছিল আমাদের 10% বিনিয়োগ, তাই না? 10% বিনিয়োগ 1,20,000 টাকা ছিল। তাহলে এই যে 10% বিনিয়োগ, এটা সরাসরি আমরা এখানে নিয়ে আসবো 1,20,000 টাকা। তাহলে দেখো 74,000 টাকা, 90,000 টাকা আর হচ্ছে 1,20,000 টাকা যোগ করে আমরা পাচ্ছি 2,84,000 টাকা। তার মানে এই যে 2,84,000 টাকা, এটাই হচ্ছে কি আমার মোট সম্পদ, ঠিক আছে। তাহলে আমরা এখানে হাইলাইটেড দিয়ে লিখে দিব যে মোট সম্পদের মানে একটা সাইড আমরা পেলাম 2,84,000 টাকা। এখন আমরা যাব হচ্ছে মোট সম্পদ ইকুয়াল টু মোট দায়, তাই না? তার আগে আমরা লিখবো মালিকানা সত্ত্ব বিবরণী। মালিকানা সত্ত্ব বিবরণী দিয়ে আমরা লিখবো, আমাদের এই অঙ্কে শুধু মূলধন দেওয়া ছিল, তাই আমরা মূলধনটাই এখানে নিয়ে আসবো। মালিকানা সত্ত্ব বিবরণী লিখে আমি মূলধনের যে অ্যামাউন্টটা সেটা সরাসরি নিয়ে আসবো, সেটা ছিল 2,08,000 টাকা। তাহলে আমি সরাসরি এখানে 2,08,000 টাকা কি আমি মূলধনটা নিয়ে নিলাম। তারপরে হবে আমার চলতি দায়। আমার এই অঙ্কে চলতি দায় কি কি ছিল সেটাও আমরা এখানে লিখে নিব। চলতি দায়, চলতি দায় লিখে হাইলাইটার দিলাম। চলতি দায়তে আমার ফার্স্টে ছিল বকেয়া বেতন, তাই না? বকেয়া বেতন ও সম্মানী। বকেয়া বেতন ও সম্মানী। বকেয়া বেতন ও সম্মানী আমার ছিল 36,000 টাকা, তাই এটা আমি সেকেন্ড আউটার কলামে কি লিখবো। তারপর দেখো আমার অঙ্কে ছিল প্রদেয় হিসাব কত টাকা? 40,000 টাকা। প্রদেয় হিসাব মানেই হচ্ছে আমাদের পাওনাদার, তাহলে পাওনাদার তো অবশ্যই আমাদের চলতি দায়, তাই 40,000 টাকাটাকে আমরা এই পাশে নিয়ে লিখলাম। এখন আমরা দেখি, যোগ করে দেখি 36,000 টাকা আর 40,000 টাকা যোগ করে আমরা পাচ্ছি 76,000 টাকা। তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি 76,000 টাকা। আমাদের কিন্তু এতটুকু পর্যন্ত হলো মোট সম্পদ থেকে মোট দায়ের পোর্শনটুকু হলো। তাহলে 2,08,000 টাকার সাথে আমি যদি 76,000 টাকা যোগ করি, আমরা দেখো পেয়ে গেলাম 2,84,000 টাকা। তার মানে আমাদের মোট সম্পদ ইকুয়াল টু মোট দায় কি হুবহু মিলে গেল, তাই না? আমাদের আর্থিক অবস্থা বিবরণী কি এখানে সলভ হয়ে গেল। মোট সম্পদ এই যে 2,84,000 টাকা, মোট দায় 2,84,000 টাকা, দুটোই কি মিলে গিয়েছে। তাহলে দেখো আমরা কত ইজিলি আমাদের বইয়ের উদাহরণ 4 নাম্বার অঙ্কটা কি সলভ করে ফেললাম। তাহলে তোমরা সবাই প্লিজ স্ক্রিনশট নিয়ে রাখো। অঙ্ক যদি না বুঝো সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি দরকার হলে আরেকবার ইজি করে বোঝানোর আরো চেষ্টা করব তোমাদের। এন্ড সবাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে। আজকে ভিডিও শেষে আমি আমার একটা স্টুডেন্ট মানে ভিউয়ার স্টুডেন্টের কথা বলবো। একটা স্টুডেন্ট আমাকে কমেন্ট করেছিলেন যে আমার বোর্ডের পেছনে যে লাইটটা এটা যেন আমি অফ রাখি। সো তোমার রিকোয়েস্টটা আমি রাখলাম এবং আজকের ভিডিওতে আমি আমার লাইটটা অন করিনি। তো আশা করি তোমার এখন আমার ক্লাসগুলো দেখতে আর কোনো সমস্যা হবে না। এরকম আমাকে ফিডব্যাক দিয়ে অবশ্যই আমাকে তোমরা মোটিভেট করবে আশা করি। তোমাদের জন্যই আসলে কষ্ট করা। তোমরা যদি আমাকে ফিডব্যাক দাও আমি আসলে অনেক বেশি মোটিভেশন ফিল করি এবং আরো বেশি বেশি ভিডিও করার মানে ইচ্ছাটা আরো জেগে যায়। এই তো। এন্ড থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে যারা তোমরা আমার ভিডিওটি দেখছো। এন্ড আমি আসলে সবার জন্যই অনেক বেশি দোয়া করি তোমরা যেন
ভালো এক্সাম দিয়ে একটা ভালো রেজাল্ট নিতে পারো, কারণ জানি তোমরা সবচেয়ে কম সময় পাচ্ছ আর কি, এটাই খারাপ লাগে। খারাপ লাগার বিষয়টা এটাই যে 2027-এর ব্যাচ এত কম সময়ের মধ্যে তোমরা এক্সামে বসবে, তো তোমাদের জন্য আমার খারাপও লাগে। কিন্তু যাই হোক, আমি আছি তোমাদের সাথে। তোমরা যে কোনো প্রবলেমে পড়লে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের সলিউশন দেওয়ার ট্রাই করব। এন্ড এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য, আমার ক্লাসটা করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি নীরা বিদায় নিয়ে নিচ্ছি তোমাদের থেকে। আল্লাহ হাফেজ।